মহানবী সাল্লাল্লাহু অবমাননার প্রতিবাদে ইরানের মাশহাদ ও কুমে বিক্ষোভ, আজ সারা দেশে প্রতিবাদ। ইহুদিবাদী ইসরায়েল আরব আমিরাত সম্পর্কে নিন্দা জানায়নি আরব লীগ। বাংলাদেশে আদালত বসিয়ে রোহিঙ্গা গণহত্যার বিচারের আহ্বান। পরিকল্পনাহীন লকডাউন করে অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছেন মোদি, বলছেন রাহুল গান্ধী। আমেরিকার জনগণের চোখের সামনে পরাজিত হয়েছে মার্কিন সরকার, বলছেন রুহানি। জরিপে আরও এগিয়ে বাইডেন, দিন দিন পিছিয়ে পড়ছেন ডোনাল্ড ট্রাম্প। ইরাকে সেনা উপস্থিতি কমানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের। সম্পর্ক স্বাভাবিক করা প্রশ্নে আরব লীগের অবস্থানের নিন্দা জানালো হামাস। সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার প্রতিবাদে বুধবার ইরানের মাশহাদ ও কুম শহরে প্রতিবাদ সমাবেশ হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে একদল মানুষ শহরে সমবেত হন এবং ফরাসি ম্যাগাজিন শার্লি অ্যাবদোতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের নিন্দা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা এ ধরনের পদক্ষেপ বন্ধে জোরালো পদক্ষেপের আহ্বান জানান এবং বিশ্বের সব মুসলমানকে সোচ্চার হতে বলেন। একই ধরনের বিক্ষোভ সমাবেশ হয়েছে ইরানের কুম নগরীতে। সেখানে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্রছাত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। এই সময় তাদের হাতে শোভা পাচ্ছিল বিভিন্ন পোস্টার ও প্ল্যাকার্ড। কোনো প্ল্যাকার্ডে লেখা ছিল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। এদিকে সবশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার প্রতিবাদে ইরানের সব শহরেই আগামীকাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। ইরানের ইসলামী তাবলিগাত সংস্থার সমন্বয়ক বিষয়ক পরিষদের উপপ্রধান নাসরুল্লাহ লুৎফি বলেছেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি ফরাসি ম্যাগাজিনের ন্যাক্কারজনক পদক্ষেপের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেওয়ার পর দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সংস্থা আগামীকাল বিক্ষোভের ডাক দিয়েছে। মানুষ সরকারের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে এই সমাবেশে যোগদান দেবেন বলে তিনি জানান। ইরানের সর্বোচ্চ নেতা গতকাল বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে ক্ষমার অযোগ্য মহাপাপ করেছে ফরাসি ম্যাগাজিন। সম্প্রতি সবশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবারও ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করেছে বিতর্কিত ফরাসি ম্যাগাজিন শার্লি অ্যাবদো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে 2015 সালের কার্টুনগুলোই আবার প্রকাশ করছে তারা। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে পদক্ষেপ সংযুক্ত আরব আমিরাত নিয়েছে তার নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে আরব লীগ। গতরাতে আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের অনলাইন বৈঠকে ফিলিস্তিনের পক্ষ থেকে আরব আমিরাতের নিন্দা জানিয়ে যে খসড়া প্রস্তাব উত্থাপন করা হয়েছিল তা পাশ হয়নি। আরব লীগে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত মোহাম্মদ আকলুক জানিয়েছেন, বুধবারের বৈঠকে কিছু আরব দেশ 2002 সালের একটি আরব শান্তি পরিকল্পনা অন্তর্ভুক্ত করার চেষ্টা করেন, যাতে ভূমির পরিবর্তে শান্তি এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের কথা বলা হয়েছিল। এসব আরব দেশ সাম্প্রতিক ইসরায়েল আমিরাত সমঝোতার সুস্পষ্ট নিন্দা জানানোর পরিবর্তে যে কোনো উপায়ে তেল আবিবের সঙ্গে আবুধাবির সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। আকলুক সুস্পষ্ট করে এসব আরব দেশের নাম বলেননি। তিনি জানান, এর বিপরীতে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ ইসরায়েল আমিরাত সম্পর্ক স্বাভাবিক করার নিন্দা জানিয়ে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করে, কিন্তু আরব দেশগুলো এই প্রস্তাব পাশ করতে সম্মত হয়নি। আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের বুধবারের বৈঠক থেকে পর্যবেক্ষকরা মনে করছেন, আরব দেশগুলো এখন থেকে একের পর এক সংযুক্ত আরব আমিরাতকে অনুসরণ করে কুদস দখলদার ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে যাবে। এর আগে আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেওয়ার পর প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষ এই পদক্ষেপকে ফিলিস্তিনি জাতির পিঠে ছুরি মারার নামান্তর বলে মন্তব্য করেছিল। রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যা, ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে মিয়ানমারের বিরুদ্ধে যে শুনানির কথা রয়েছে সেটি যেন নেদারল্যান্ডসের দ্য হেগের পরিবর্তে অন্য কোনো দেশে করা হয়, সেরকম একটি আবেদন পেশ করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলার এক অনলাইন প্রতিবেদন অনুযায়ী এই আবেদনে পরোক্ষভাবে বাংলাদেশে এই বিচার কাজ পরিচালনার আহ্বান জানানো হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির সব কার্যক্রম সাধারণত চলে নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে। এই প্রথম ভিকটিম বা নির্যাতিতদের শুনানির জন্য আদালতকে অন্য কোনো দেশে বসানোর আবেদন জানানো হলো। আইসিসিতে এরকম একটি আবেদনের কথা জানা গেল এমন এক সময় যখন মিয়ানমারের 2 সেনা রোহিঙ্গাদের বিরুদ্ধে হত্যা এবং ধর্ষণের ঘটনায় সরাসরি অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন এবং দ্য হেগে গিয়ে পৌঁছেছেন বলে খবর বেরিয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবীরা মনে করছে মিয়ানমারকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে কাঠগড়ায় দাঁড় করানোর জন্য যে তদন্ত প্রক্রিয়াধীন, সেখানে এই দুটি ঘটনাকে খুবই তাৎপর্যপূর্ণ। বিবিসি বাংলার প্রতিবেদন থেকে জানা গেছে গত মাসে রোহিঙ্গা গণহত্যার শুনানির জন্য আন্তর্জাতিক আদালত দ্য হেগ থেকে অন্য কোনো দেশে সরিয়ে নেওয়ার আবেদন করা হয়। আবেদনটি করেন রোহিঙ্গাদের পক্ষের 3টি ভিকটিম সাপোর্ট গ্রুপের আইনজীবীরা। তারা এমন একটি দেশে এই শুনানির অনুরোধ জানিয়েছেন যেটি নির্যাতনের শিকার রোহিঙ্গাদের কাছাকাছি কোনো দেশ হবে। আবেদনের দেশের কথা উল্লেখ না থাকলেও আইসিসি এই আবেদনের অগ্রগতির যে বিবরণী প্রকাশ করেছে তাতে এই দেশটি সম্ভবত বাংলাদেশ বলে উল্লেখ করা হচ্ছে। এই অনুরোধের পরিপ্রেক্ষিতে আইসিসির 3 নম্বর প্রি ট্রায়াল চেম্বার আদালতের রেজিস্ট্রি বিভাগকে দ্য হেগ থেকে বাংলাদেশ কিংবা অন্য কোনো দেশে আদালতের কার্যক্রম সরিয়ে নেওয়ার সম্ভাব্যতা যাচাই করতে বলা হয়েছে। আগামী 21শে সেপ্টেম্বরের আগে এই সম্ভাব্যতা যাচাই করে রিপোর্ট দিতে হবে। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করে বলেছেন, পরিকল্পনাহীন লকডাউন করে অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টার্গেট করে রাহুল গান্ধী বলেছেন, করোনার নামে যা করছেন তা অসংগঠিত ক্ষেত্রের উপরে তৃতীয় আক্রমণ। আমাদের এটা বুঝতে হবে এবং এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। গরিব ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রতিদিন রোজগার করেন, প্রতিদিন খরচ করেন। আপনি যখন বিনা নোটিসে লকডাউন করলেন তখন এদের ওপর আক্রমণ করলেন। তিনি বলেন, লকডাউন করোনা নয় বরং ভারতের দরিদ্র যুবক, শ্রমিক, কৃষক ও ছোট ব্যবসায়ীদের ভবিষ্যতের উপর আক্রমণ ছিল। প্রথমত 21 দিনের সময় চেয়ে দেশবাসীকে বিভ্রান্ত করছেন নরেন্দ্র মোদী। দ্বিতীয়ত পরিকল্পনাহীন লকডাউন করে অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। রাহুল গান্ধী করোনা ভাইরাস থেকে মুক্তি প্রসঙ্গে বলেন, প্রধানমন্ত্রী বলছিলেন এটা নাকি 21 দিনের লড়াই, কিন্তু এই 21 দিনেই অসংগঠিত ক্ষেত্রের মেরুদণ্ড ভেঙে গেছে। রাহুল গান্ধী বলেন, কংগ্রেস বারবার প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছে যাতে সরাসরি অর্থ দিয়ে সাধারণ মানুষ, ক্ষুদ্র মাঝারি শিল্পকে সাহায্য করা হয়, কিন্তু সরকার সে কথা শোনেনি। তিনি বলেন, আমরা বলেছিলাম ছোট মাঝারি শিল্পের জন্য প্যাকেজ ঘোষণা করা হোক, ওদের বাঁচানো দরকার, নইলে ওরা বাঁচবে না, কিন্তু সরকার কিছুই করেনি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, তার দেশের বিরুদ্ধে যে আমেরিকা যে শত্রুতামূলক তৎপরতা চালাচ্ছে তার সব কিছু ব্যর্থ হবে। তিনি বলেন, আমেরিকা সীমাহীন যে পথ বেছে নিয়েছে তা থেকে তাকে অবশ্যই ফিরে আসতে হবে, এছাড়া তার সামনে কোনো পথ খোলা নেই। রুহানি বলেন, 2018 সালে একতরফাভাবে আমেরিকা পরমাণু সমঝোতা থেকে নিজেকে প্রত্যাহার এবং ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করে একটি কৌশলগত ভুল করেছে। আমেরিকা কল্পনা করেছিল যে তারা অর্থনৈতিক চাপ সৃষ্টি ও নিবর্তনমূলক নিষেধাজ্ঞা দিয়ে ইরানি জাতিকে নতজানু করতে পারবে, কিন্তু ইরানের জনগণ যে সে প্রচেষ্টা গত 4.5 বছর প্রতিহত করেছে। প্রেসিডেন্ট রুহানি বলেন, যদিও আমেরিকা আমাদের জন্য সমস্যা তৈরি করছে, কিন্তু এর মাধ্যমে তারা তাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে না। তারা জাতিগত নিরাপত্তা পরিষদে সারা বিশ্বের সামনে, এমনকি আমেরিকার জনগণের চোখের সামনে সম্পূর্ণভাবে অপমানিত হয়েছে। ইরানি প্রেসিডেন্ট বলেন, তারা যা করছে তার জন্য এখন তাদেরকে অনুতপ্ত হতে হবে এবং নিশ্চয়ই তারা তাদের পথ পরিবর্তন করবে, এছাড়া তাদের সামনে কোনো বিকল্প পথ নেই। মার্কিন আসন্ন নির্বাচনের ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট জো বাইডেন জনপ্রিয়তার দিক দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে 12 পয়েন্ট বেশি পেয়ে এগিয়ে রয়েছেন। চলতি মাসের 3 থেকে 8 তারিখ পর্যন্ত পরিচালিত এই জরিপে দেখা যায় জো বাইডেন পেয়েছেন শতকরা 52% ভোটারের সমর্থন, সেখানে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন মাত্র 40%। এর বাইরে শতকরা 3% ভোটার জানিয়েছেন তারা অন্য কোনো প্রার্থীকে ভোট দেবেন। শতকরা 5% ভোটার জানিয়েছেন তারা এখনও সিদ্ধান্তহীনতায় রয়েছেন, নির্বাচনে কাকে ভোট দেবেন তা ঠিক করেননি। বুধবার এই জরিপ ফলাফল প্রকাশিত হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যখন 2 মাসেরও কম সময় হাতে রয়েছে তখন এই জরিপ ফলাফল প্রকাশিত হলো। আগামী 3 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। জরিপ ফলাফলে যে 5 ভাগ ভোটার ভোট দেওয়ার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন। তারা সবাই যদি ট্রাম্পকে সমর্থন দেন তাহলেও বাইডেনের সঙ্গে জনপ্রিয়তায় কুলিয়ে উঠতে পারবেন না। সেপ্টেম্বর মাসের মধ্যে ইরাক থেকে 1/3 বেশি সেনা প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের শীর্ষ মার্কিন কমান্ডার জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি সাংবাদিকদের জানিয়েছেন, ইরাকে সেনা উপস্থিতির সংখ্যা 5,200 থেকে কমিয়ে 3,000 করা হবে। থেকে যাওয়া সেনা সদস্যরা দেশটি থেকে আইএসের শেকড় নির্মূলে ইরাকি বাহিনীকে সহায়তা ও পরামর্শ দেওয়া অব্যাহত রাখবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। গত জানুয়ারিতে বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় ইরানের জেনারেল কাসেম সোলেমানি নিহতের পর ইরাক জুড়ে শুরু হয় তীব্র বিক্ষোভ। বিক্ষোভকারীদের অন্যতম দাবি ছিল ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যত তাড়াতাড়ি সম্ভব দেশটি থেকে সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেয়। বুধবার বাগদাদ সফরের সময় মধ্যপ্রাচ্যের শীর্ষ মার্কিন কমান্ডার জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি বলেন, আইএসের হুমকি মোকাবেলায় ইরাকি বাহিনী তাদের সক্ষমতা বাড়াতে পেরেছে বলে আত্মবিশ্বাসী যুক্তরাষ্ট্রের সেনা সদস্যরা। ইরাকি বাহিনীর সেই সক্ষমতাকে স্বীকৃতি দিয়েই দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়া হবে। জেনারেল ম্যাকেঞ্জি বলেন, সেনা প্রত্যাহার করে নেওয়া হলেও ইরাকি বাহিনীকে পরামর্শ ও সহায়তা দিয়ে দেশটি থেকে আইএসকে চূড়ান্তভাবে নির্মূল করার কাজ এগিয়ে নেওয়া হবে। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিক করার নিন্দা না জানানোয় আরব লীগের কঠোর সমালোচনা করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ সংগঠনগুলো। বুধবার আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের এক অনলাইন বৈঠকে আরব আমিরাতের এই উদ্যোগের নিন্দা জানিয়ে ফিলিস্তিনের পক্ষ থেকে প্রস্তাব উত্থাপন করা হয়েছিল, তা পাশ হয়নি। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র হাজিম কাসিম এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেছেন, আরব জাতি ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ঘোর বিরোধী। কাজেই আরব লীগের বৈঠকে তাদের জনগণের সে দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটা উচিত। হামাসের মুখপাত্র বলেন, আরব লীগ সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের নিন্দা জানাতে ব্যর্থ হওয়ায় এখন ফিলিস্তিন ইস্যুকে চিরতরে শেষ করে দিতে আমেরিকা ও দখলদার ইসরায়েল আগের চেয়ে বেশি ধৃষ্টতা দেখাবে। এদিকে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের মুখপাত্র দাউদ শিহাব বলেছেন, আরব লীগ এখন ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সংস্থায় পরিণত হয়েছে। তিনি বলেন, আরব দেশগুলো ধীরে ধীরে ইসরায়েল বিরোধী অবস্থান থেকে সরে এসে ওয়াশিংটন ও তেল আবিবকে ফিলিস্তিনিদের সঙ্গে যা খুশি তাই করার সুযোগ করে দিচ্ছে।